নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। মিশন ক্লাসশিপ 2024কে টার্গেট করে আমরা যে সমস্ত ক্লাসগুলো নিয়ে আসছি, অর্থাৎ আমাদের একটা সিরিজ চলছিল, সেটা হচ্ছে থিওরি ক্লাস। তো এই থিওরি ক্লাসে আমরা শুরু করেছিলাম ভারতের ইতিহাস। ভারতের ইতিহাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসটিকে দেখছিলাম, যার মধ্যে আমরা আস্তে আস্তে এসেছিলাম হচ্ছে আমাদের শেষ পর্যায়ে মগধের ইতিহাসে। আমরা দেখেছিলাম যে নন্দ বংশের পরাজয় ঘটেছিল এবং নন্দ বংশকে সমাপ্ত করে কৌটিল্য চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের ইতিহাসে শুরু করলেন মৌর্য সাম্রাজ্য। তো এতটা অবধি আমরা জেনেছিলাম। তো আজকে আমাদের শুরু হবে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস নিয়ে। মৌর্য সাম্রাজ্য আসলে কি ছিল, সেখানকার শাসকরা কি ছিল, সেখানকার শাসন ব্যবস্থা কি ছিল, এই সম্পর্কে কমপ্লিট থিওরি উইথ এমসিকিউ তোমাদের ক্লাসটি থাকছে, তো যেটি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে হেল্প করবে। আশা করছি ক্লাসটি ভালো লাগবে, তোমরা প্রত্যেকে ওয়াচ করো। চলো আমরা শুরু করি ক্লাসটি। তো মৌর্য সাম্রাজ্য ভারতবর্ষের ইতিহাসে, প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই মৌর্য সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে আমরা যাওয়ার আগে প্রথমেই দেখে নেব যে মগধের ইতিহাস বা মগধের যে সাম্রাজ্য ছিল সেইখানে কোন কোন মানে কোন কোন সাম্রাজ্য বা কোন কোন ডাইনেস্টি শাসন করেছিল এবং শেষ পর্যন্ত কি হয়েছিল। দেখো, প্রথমে আমরা হর্ষঙ্ক বংশ দেখেছিলাম এবং শিশুনাগ বংশ দেখেছিলাম। তো হর্ষঙ্কের বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন, আর শিশুনাগ, কালাশোক দেখেছিলাম। নন্দ ডাইনেস্টি লাস্টে, সেখানে কে মহাপদ্মনন্দ এবং ধনানন্দ ছিল। তো এই ধনানন্দকে পরাজিত করে মগধের ইতিহাসে শুরু হলো মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্য এরা অফ মৌর্য ডাইনেস্টি। তো মৌর্য বংশের উৎপত্তি আমাদের শুরু হলো এখান থেকে। তো মৌর্যরা আসলে কারা ছিল সেই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তো বিভিন্ন সোর্স, বিভিন্ন উৎস থেকে আমরা যে সমস্ত ইনফরমেশনগুলো পেয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসে, সেগুলো আমি এখানে তোমাদের পুট করে দিয়েছি। মৌর্য বংশের ইতিহাসে বলা হচ্ছে যে মুদ্রা রাক্ষস থেকে জানা যায়, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস, যে মৌর্যরা কি ছিল নন্দ বংশের সঙ্গে যুক্ত ছিল এবং নন্দরা তাদের বিশাল বা কুলহীন বলে ডাকতো। আচ্ছা, এই মৌর্যরা নন্দ বংশের সঙ্গে যুক্ত ছিল কেন? কারণ নন্দ বংশের সাথে যুক্ত ছিল তার একটা কারণ রয়েছে এখানে। তো সেটা এখানে বলা হচ্ছে বৌদ্ধ মত অনুসারে যে চন্দ্রগুপ্ত মৌর্য একজন ক্ষত্রিয় ছিলেন এবং ওই সম্প্রদায়ে প্রচুর ময়ূর পাওয়া যেত, তার জন্য মৌর্য শব্দের উৎপত্তি, এটাও বলা হচ্ছে। আবার বলা হচ্ছে জৈন মত অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য উপজাতির লোক ছিলেন যারা ময়ূর পুষত। ঠিক একইভাবে জৈন মতে এটাও বলা হচ্ছে যে মৌর্যরা আসলে শূদ্র জাত ছিল। গ্রিক মতবাদ অনুসারে স্যান্ড্রোকোটাস বলছে যে অত্যন্ত বিনয় বংশে জন্মগ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। রুদ্রদামন রচিত জুনাগড় শিলালিপি থেকে জানা যায় যে মৌর্যরা আসলেই বৈশ্য জাত ছিল। তো বিভিন্ন উৎস আমরা দেখলাম যেখান থেকে মৌর্যদের উৎপত্তি, কিন্তু কিছু লিটারারি সোর্স রয়েছে বা সাহিত্যিক উৎস রয়েছে বা সাহিত্য উৎস রয়েছে যেখান থেকে আমরা মৌর্য বংশ সম্পর্কে সব থেকে সঠিক ইনফরমেশন পেয়ে থাকি। তার মধ্যে অন্যতম হলো কৌটিল্য চাণক্যের অর্থশাস্ত্র। তো অর্থশাস্ত্র রচনা করেছিলেন হচ্ছে কৌটিল্য, এবং আমরা জানি যে মগধের ইতিহাসে নন্দ বংশের শেষ রাজা ধনানন্দকে পরাজিত করে কৌটিল্য চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই কৌটিল্যের কথা এখানে আসছে। তো এই অর্থশাস্ত্র কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক, এবং অর্থশাস্ত্রে রাজ্যের প্রশাসনের জন্য প্রয়োজনীয় সমস্ত আইনবিধি বা আমলাতান্ত্রিক কাঠামোর সাথে বিষয়বস্তু লেখা ছিল এখানে। এটি মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হিসাবে কাজ করে এবং এটিতে 15টি বই, 180টি অধ্যায় রয়েছে। আর তোমাদের প্রশ্নটা তৈরি হয় এইখান থেকে যে কৌটিল্য চাণক্যের যে অর্থশাস্ত্র বা অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য চাণক্যের, কৌটিল্যের অর্থশাস্ত্র, এবং এখানে 180টি অধ্যায় রয়েছে আর 15টি বই রয়েছে। এখান থেকে আমরা জানতে পারি এই 3টি ভাগে ভাগ ছিল এই বইগুলো। কি কি? একটা ছিল রাজা ও তার সংসদ এবং সরকারি বিভাগ। দেখো এখানে বলা হচ্ছে তোমাদের যে সেগুলো 3টি ভাগে ভাগ ছিল। 180টি অধ্যায় ছিল, তো 3টি মেন ভাগ ছিল। কি কি সেইগুলো? রাজা ও তার সংসদ এবং সরকারি বিভাগ, প্রশাসনিক আইন এবং অপরাধ সংক্রান্ত বিভাগ, এবং যুদ্ধের কূটনীতি। চলো নেক্সট সোর্সটা আমরা দেখবো। তো আমরা এখন জানছি মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে যে ছিল তার সোর্স কি, সেই সোর্সটা জানছি মৌর্যদের। মুদ্রা রাক্ষস থেকে বলা হচ্ছে যে এটা সংস্কৃত ভাষায় রচিত বিশাখা দত্তের একটা নাটক। সেখানেও কিন্তু মানে এটি একটা গুপ্তযুগের কাজ হলো মৌর্যদের অধীনে বিভিন্ন সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন সম্পর্কে একটা ভালো প্রস্ফুটিত চিত্র আমরা এখান থেকে পেয়ে থাকি। কৌটিল্যের নির্দেশনায় নন্দদের উপর চন্দ্রগুপ্ত মৌর্যের বিজয়ের কথা এখানে বিশদভাবে বর্ণনা রয়েছে এই মুদ্রা রাক্ষসে। আর একটা সোর্স আমরা পাই গ্রিক রাষ্ট্রদূত মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা থেকে। সেখানে বলা হচ্ছে যে রাজধানী শহর
পাটলিপুত্র, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনের সমস্ত বিবরণ আমরা দিচ্ছি এই ইন্ডিকা থেকে। অর্থাৎ মৌর্য বংশের প্রশাসনিক কাঠামো কি ছিল তার একটা স্ট্রাকচার্ড ডেসক্রিপশন ইন্ডিকা থেকে আমরা পেয়ে থাকি। তার রচনাগুলি সম্পূর্ণরূপে পাওয়া যায়নি এবং তার কাজের খণ্ডাংশ গ্রিক লেখকরা সংগ্রহ ও সংকলন করেছিলেন। এই সংকলনটি ইন্ডিকা নামে প্রকাশিত হয়েছিল। তাহলে এই সমস্ত সোর্সগুলো আমাকে মৌর্য সাম্রাজ্যের উৎপত্তি সম্পর্কে বলে। তো যাই হোক, মৌর্য সাম্রাজ্য কি ছিল এবং কিভাবে উৎপত্তি হয়েছিল সেটা আমরা দেখলাম। কারা ছিল মৌর্য আসলে? তো মৌর্য সাম্রাজ্যের প্রথম যিনি শাসক তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। দেখতে পাচ্ছি এখানে ছবিটা আমাদের রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল হচ্ছে 322 থেকে 298 খ্রিস্টপূর্বাব্দ। কৌটিল্যের সহায়তায় নন্দদের পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। ব্রাহ্মণ সূত্র অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য শূদ্র মহিলার গর্ভে জন্মগ্রহণ করেন, কিন্তু বৌদ্ধ মতে তিনি মৌর্য নামক ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন। তাহলে বৌদ্ধ মত, ব্রাহ্মণ্য মত, বিভিন্ন মত রয়েছে। সেই মতে চন্দ্রগুপ্ত মৌর্য কখনো শূদ্র হচ্ছেন, কখনো ক্ষত্রিয় বংশজাত হচ্ছেন। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন একজন অত্যন্ত স্বৈরাচারী। তিনি সমস্ত ক্ষমতা নিজের হাতে কায়েম করে রাখার চেষ্টা করতেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো তিনি প্রচুর পরিমাণে সেনা রাখতেন বা সৈন্য রাখতেন। এখানে লেখা ভুল হয়েছে, এখানে হয়নি, তো সৈন্য রাখতেন। রোমান লেখক প্লিনির মতে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্যের 6 লক্ষ সৈন্য ছিল, 30,000 অশ্বারোহী ছিল এবং 9,000 হাতি ছিল। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রিক দূত মেগাস্তিনিস এসেছিলেন। তোমাদের প্রশ্নটা এইখান থেকেই হয় যে মেগাস্তিনিস কার সময় ভারতবর্ষে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন। কৌটিল্য চাণক্য ছিলেন চন্দ্রগুপ্তের পরামর্শদাতা এবং অর্থশাস্ত্রের লেখক। দেখো, যে সমস্ত পয়েন্টগুলো তোমাদের দরকার সেই সমস্ত পয়েন্টগুলো আমরা এখানে পুট করেছি যাতে তোমরা পরীক্ষায় ডাইরেক্টলি ডিল করতে পারো, তাই তো? চন্দ্রগুপ্ত মৌর্য তার সিংহাসনে তার পুত্রকে ছেড়ে দেয়, বিন্দুসারকে দিয়ে দেয় এবং নিজে জৈন ধর্ম গ্রহণ করে নেয়। মহীশূরের অন্তর্গত শ্রাবণগোলা বেলগোলা একটা জায়গা রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য সেখানে 297 খ্রিস্টপূর্বাব্দে প্রাণ ত্যাগ করলেন শেষমেশ। তাহলে তিনি ছিলেন ব্রাহ্মণ ধর্মের অনুরাগী, কিন্তু বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়েও পরবর্তী ক্ষেত্রে তিনি জৈন ধর্ম গ্রহণ করলেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বৌদ্ধ মতে তিনি ক্ষত্রিয় বংশজাত ছিলেন। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে তিনি জৈন ধর্মের শাসক, মানে জৈন ধর্ম অনুরাগী হন এবং তিনি ফাইনালি 297 খ্রিস্টপূর্বাব্দে তিনি প্রাণ ত্যাগ করলেন। তো এখান থেকে আমাদের আরো যে সমস্ত প্রশ্নগুলো হয়, চন্দ্রগুপ্ত মৌর্যের বিভিন্ন নাম রয়েছে, যেমন স্যান্ড্রোকোটাস বলা হতো। রোমান ঐতিহাসিক জাস্টিন চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস বলছেন। আচ্ছা, অ্যান্ড্রোকোটাস কে বলছেন? অ্যান্ড্রোকোটাস বলা হচ্ছে অ্যারিয়েন বা প্লুটারিক গ্রিক পণ্ডিত। পালি প্রথাস বলছেন স্ট্রাবো এবং পিয়াদামাস, ব্রিমিল, চন্দ্রগিরি, কুলিহীন বলা হয়েছে মুদ্রা রাক্ষস বিষয় তত্ত্বের। তো চন্দ্রগুপ্ত মৌর্যের বিভিন্ন নাম এইখান থেকেও প্রশ্ন হয়, যার জন্য তোমাদের আমি এগুলো দিয়েছি, প্রত্যেকে নোট ডাউন করবে আর বিষয়গুলো একটু বুঝে নেবে। তোমাদের পরবর্তী ক্লাসটা শেষে আমি এমসিকিউ রেখেছি, কিরকম প্রশ্ন তোমাদের হয় তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে এখান থেকে। চলো নেক্সট আমরা দেখে নিই বিন্দুসারের সময়কাল। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে গেল এখানে, তার পুত্র বিন্দুসার এলো সিংহাসনে। সময়টা কত? 298 খ্রিস্টপূর্বাব্দ থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ। মহাভাষ্যে বিন্দুসারকে অমিত্রাঘাত বলা হয়েছে। এই অমিত্রাঘাত মানে স্যার, অমিত্রাঘাত মানে হলো শত্রুর হত্যাকারী। বিন্দুসার দাক্ষিণাত্যে মহীশূর অব্দি রাজ্য জয় করেছিলেন এবং নিকাটারের পরবর্তী সেনাপতি অ্যান্টিওকাস মৌর্য রাজসভায় মেগাস্তিনিসের বদলে ডেমাসকাস বলে গ্রিক দূতকে পাঠান বিন্দুসারের পৃষ্ঠপোষকতায়। তাহলে বিন্দুসারের সময় কে এসেছিল? ডেমাসকাস। বিন্দুসারের বিবিধ নাম রয়েছে, কি নাম স্যার? অমিত্রাঘাত সংস্কৃত সাহিত্যে উল্লেখ করা হয়েছে। অমিত চেতাস ট্র্যাবো বলেছেন, স্ট্র্যাবো। সিমসেরি রাজভাল্লি বিন্দুপালা ফা ফিনচুলিন বলছেন বিন্দুসারকে। পরবর্তী শাসক মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে আমরা দেখে নেব অশোক। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক। অশোকের রাজত্বকাল শুরু হয় 268 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক অশোক ছিলেন বিন্দুসারের পুত্র এবং তিনি তার পিতার পরও সিংহাসনে বসেন। তিনিই প্রথম শাসক যিনি তার শিলালিপির মাধ্যমে জনগণের কাছে বার্তা দিয়েছিলেন। 261 খ্রিস্টাব্দে দয়া নদীর তীরে শিশুগুপ্তের বিরুদ্ধে অশোক কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেন। আর এটাই হচ্ছে অশোকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এবং মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। কি? কলিঙ্গ যুদ্ধ। কত সালে? 261 সালে। কোথায় হয়েছিল? দয়া নদীর তীরে। কার সাথে হয়েছিল? অশোকের সাথে শিশুগুপ্তের হয়েছিল। তো সিংহাসন আরোহণের পরে কলিঙ্গ যুদ্ধ একমাত্র যুদ্ধ যেটা অশোক কিন্তু জয়লাভ করেছিলেন। শিলালিপি 13তে অশোক নিজেকে কলিঙ্গ যুদ্ধের তার নিজের জীবনে প্রভাব উল্লেখ করে গেছেন। দেখো, অশোকের বিভিন্ন শিলালিপি বা ইনস্ক্রিপশন রয়েছে, রক ইনস্ক্রিপশন।
তো সেইখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন পেয়ে থাকি। তো 13th রক যে শিলালিপি রয়েছে সেখানে অশোকের কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে। তোমাদের এখান থেকে কিন্তু এটা প্রশ্ন পড়ে যে কততম শিলালিপি থেকে আমরা এটা জানতে পারি। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত ওরফে মোগলিপুত্র তিসা এই ব্যাপারে অশোককে প্রভাবিত করেন। তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করে ধর্মনীতি প্রচারের কাজ শুরু করলেন। দিগ্বিজয় পরিণত হলো ধর্মবিজয়। তোমাদের এখান থেকে প্রশ্ন হয়, দিগ্বিজয় পরিণত হলো ধর্মবিজয়ে, রণভেরি পরিবর্তিত হলো ধর্মভেরিতে, আর চণ্ডাশোক হলেন ধর্মাশোক। অশোক রাজুক নামে কিছু প্রশাসনিক আধিকারিক নিয়োগ করেছিলেন যারা জনসাধারণকে পুরস্কৃত করত এবং প্রয়োজনে শাস্তি প্রদানও করত। পরবর্তী হচ্ছে অশোক ধর্ম মহাপাত্র নামে এক শ্রেণীর রাজা বা রাজ কর্মচারী নিযুক্ত করেন। তাদের উপর ধর্ম প্রচার জনকল্যাণমূলক কাজের দায়িত্ব অর্পণ করেন। তোমাদের এইখান থেকে ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ এই যে ধর্ম মহামাত্র কিসের সঙ্গে যুক্ত ছিল বা কোন সাম্রাজ্যটা তৈরি হয়েছিল? তোমাদের মৌর্য শাসন ব্যবস্থায় অশোক তৈরি করেছিলেন ধর্ম মহামাত্র নামে একটা রাজ কর্মচারী। আচ্ছা, অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সঙ্গমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। তাহলে অশোকের পুত্রকে মহেন্দ্র, কন্যাকে সঙ্গমিত্রা কোথায় পাঠিয়েছিল? শ্রীলঙ্কায় পাঠিয়েছিল, যেটা তখনকার দিনে সিংহল ছিল। এবং সেখানে কেন পাঠিয়েছিল? বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। কারণ অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে বৌদ্ধ ধর্ম মত প্রচারের জন্য তার পুত্র এবং কন্যাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল, যেখানে বোধি বৃক্ষের চারা বপন করেছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে মতবিরোধ দূর করার জন্য অশোক তার রাজধানী পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সমাবেশ আয়োজন করেছিলেন। তাহলে তৃতীয় বৌদ্ধ সমাবেশ অশোকের পৃষ্ঠপোষকতায় হয়েছিল। তোমরা আমাকে জানাবে যে তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিল, কারণ এটা আমি এর আগে বহুবার বলেছি। কান্দাহার শিলালিপি থেকে অশোক ধর্মনীতির সাফল্য সম্বন্ধে জানা যায়। অশোকের মৃত্যুর পর তার মৌর্য সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং ফাইনালি 187 খ্রিস্টপূর্বাব্দে শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে ব্রাহ্মণ সেনাপতি তার পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসন অধিকার করলে মগধের ইতিহাসে গৌরবময় যুগের অবসান হয় এবং শুরু হয় শুঙ্গ বংশের শাসন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আরো এখন অনেকটা বিষয় রয়েছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগছে অবশ্যই ক্লাসটিকে লাইক করো। তাহলে মগধের ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের পতন হলো কার হাত দিয়ে? বৃহদ্রথের হাত দিয়ে। তোমাকে এখান থেকে প্রশ্ন করবে যে মৌর্য বংশের শেষ শাসক কে ছিল? উত্তর কি হবে? বৃহদ্রথ। মৌর্য বংশের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গৌরবময় শাসক কে ছিল? তোমাদের হয়ে যাবে কি? অশোক। চলো নেক্সট আমরা দেখে নেব অশোকের বিভিন্ন উপাধি। অশোকের বিভিন্ন উপাধি। অশোক হচ্ছে দেবনাম প্রিয়, মোনার্কিয়াল নাম উপাধি থেকে জানা যায় দেবনাম প্রিয়। অশোকবর্ধনম পুরাণ, পুরাণ থেকে জানা যায় অশোকবর্ধনন। অশোক মৌর্য জুনাগড় শিলালিপিতে বলা হয়েছে। প্রিয়দর্শী কান্ধার শিলালিপি থেকে, আর প্রিয়দাসী রাজা বরাবর গুহা থেকে। সব থেকে বেশি পড়ে তোমাদের প্রিয়দর্শী অশোক, এটা পড়ে কোথায় বলেছে? কান্ধার শিলালিপি। আর দেবনাম প্রিয় মোনার্কিয়াল নাম উপাধি, দেবনাম প্রিয় প্রিয়দর্শী অশোক। ঠিক আছে, তোমাদের এটা মনে রাখতে হবে। তো এরপর আমরা দেখবো অশোকের বিভিন্ন শিলালিপি। মোট 14টি শিলালিপি রয়েছে অশোকের। তো কিছু কিছু ইম্পর্টেন্ট যে শিলালিপিগুলো রয়েছে সেগুলো তোমাদের দিয়েছি। দেখো কোথায় কি বলা হয়েছে সেটা আমাদের এখানে অনেক সময় প্রশ্ন পড়ে। যেরকম প্রথম শিলালিপিতে পশু হত্যা নিষিদ্ধ করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর শিলালিপি দেখবো। পঞ্চম শিলালিপিতে বলা হচ্ছে ধর্ম মহামাত্রদের নিয়োগের উল্লেখ করা আছে। আচ্ছা, নবম শিলালিপিতে বলা হচ্ছে ধর্ম সম্মেলন নিয়ে বিভিন্ন ক্লেশের বর্ণনা আছে। ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ জয় সম্পর্কে লেখা আছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। 13th যে রক এডিক্ট বা 13তম যে শিলালিপি, সেইখানে তোমাদের বলা হয়েছে কি? যে কলিঙ্গ বিজয় সম্পর্কে 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক এবং শিশুগুপ্ত। চতুর্দশ শিলালিপিতে সমস্ত শিলালিপির প্রকৃতির কথা বলা হয়েছে। আর যে 13টি শিলালিপি রয়েছে সেটা চতুর্দশ শিলালিপি বা 14টি শিলালিপি 14 নম্বর শিলালিপিতে বলা হয়েছে। তো মৌর্য সাম্রাজ্যের পতন, এরপরে আসবো আমরা মৌর্য সাম্রাজ্যের কেন পতন হলো। দেখো মৌর্য সাম্রাজ্যের পতনের পিছনে অনেক কারণকে দাখিল করা হয়, যার মধ্যে অন্যতম হলো ব্রাহ্মণ্য প্রতিক্রিয়া। যেহেতু অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং বৌদ্ধ অনুরাগী হয়েছিলেন, যার জন্য তিনি তার সাম্রাজ্যে কি করেছিলেন? বৌদ্ধ ধর্মমত প্রচার করেছিলেন। তো সেই ক্ষেত্রে ব্রাহ্মণরা ক্ষুব্ধ হয়েছিল, এমনকি পশু হত্যা বা প্রাণী হত্যা নিষিদ্ধ করা হয়েছিল অশোকের সময়। ঠিক আছে, এরপরে আর্থিক সংকট দেখা দিয়েছিল, কারণ যে সমস্ত বিভিন্ন যে রাজ কর্মচারী নিয়োগ করেছিল তাদের যে সমস্ত বেতন দিতে হতো, এবং রাজ্যের আর্থিক সংকট এই কারণে দেখা দিয়েছিল যে সমগ্র রাজ্যকে যে বৌদ্ধ মঙ্করা ছিল তাদেরকেও কিন্তু মেনটেন করতে হতো এই অশোককে। তো সেই ক্ষেত্রে রাজ্যের আর্থিক ভান্ডার সংকট দেখা যায়। এছাড়াও নিপীড়নমূলক শাসন তৈরি হয় অশোকের আমলে। পরবর্তীকালে অশোকের পর যে সমস্ত
মৌর্য রাজবংশের রাজারা আবির্ভাব ঘটেছিল তারা কিন্তু যথেষ্ট ছিল না, ফলে মৌর্য সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায় এবং তার গ্লোরি আস্তে আস্তে ধ্বংসের দিকে সম্মুখীন হয়। তো এইভাবে মৌর্য সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে যায় এবং মৌর্য সাম্রাজ্যের চ্যাপ্টার এখানে ক্লোজ হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের মৌর্য সাম্রাজ্যের ইতিহাস। এরপর এখান থেকে প্রশ্ন তোমাদের কিরকম হয়, ক্লার্কশিপ বা যে কোনো পরীক্ষায় তোমরা প্রশ্ন কিভাবে আসবে বা বিগত বছরে কি পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলো তোমরা দেখে নাও। বলা হচ্ছে নিম্নের কে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল? খুবই সোজা অ্যান্সার, এক চান্সে আমরা অ্যান্সার করব, উত্তরটি হয়ে যাবে বিন্দুসার, তাই তো? চলো নেক্সট আমরা দেখে নেব নিম্নের কোন স্থানটিতে আমরা অশোকের প্রধান শিলালিপি পাই? সোপারা, মাস্কি, ব্রহ্মগিরি, কোনটি নয়। সঠিক উত্তর হবে সোপারা। তোমাদের এরকম প্রশ্ন হবে। পরবর্তী অশোকের শেষ যুদ্ধ কোনটি ছিল? অশোকের শেষ যুদ্ধ ছিল কোনটা? কলিঙ্গ যুদ্ধ। কত সালে? 261 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়? খুবই সোজা, 261 বিসি। নেক্সট প্রশ্ন হয় দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর কোনটা হবে? অশোক হয়ে যাবে। কি ক্লাসটি ভালো লাগছে তো? ভালো লাগারই কথা, কারণ থিওরি পড়ে দিলাম, তার সাথে এমসিকিউ তোমাদের কিরকম হবে পরীক্ষায় প্রশ্ন সেইগুলো তোমরা একটা আন্দাজ পেয়ে যাচ্ছ, দেখে না এখান থেকে। ওকে, নেক্সট প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিল? তোমাদের বললাম একটু আগে বৃহদ্রথ ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক। চলো নেক্সট আমরা দেখে নেবো অশোকের 14টি শিলালিপির মধ্যে প্রধান শিলালিপি কয়টি? এটা বিগত বছরে এসেছে। প্রধান শিলালিপি হবে 7টি, আর সব থেকে ইম্পর্টেন্ট 13তম শিলালিপি যেখানে অশোকের কলিঙ্গ বিজয় সম্পর্কে লেখা আছে। পরবর্তী প্রশ্ন, অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? এই প্রশ্নটা ডব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে তোমাদের। আলেকজান্ডার কামিংহাম, জেমস প্রিন্সেপ, ম্যাক্স মিলার, হুইলার। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ, তাই তো? পরবর্তী প্রশ্নে আমরা যাব। গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকোটাস বলা হয়েছে? স্যান্ড্রোকোটাস কাকে বলা হয়েছে? চন্দ্রগুপ্ত মৌর্যকে। চলো নেক্সট আমরা দেখবো। আচ্ছা, তো এইখানে আমরা এমসিকিউ আমাদের শেষ করলাম এবং ক্লাসটি সমাপ্ত হলো, কিন্তু তোমাদের জন্য কিছু ঘোষণা রয়েছে। কি ঘোষণা স্যার? আমরা ফুড এসআই পরীক্ষাকে টার্গেট করে স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করেছি, যেখানে আমাদের সাবজেক্ট ওয়াইজ সমস্ত কনসেপ্টগুলো আমরা দুটো করে ক্লাসের মাধ্যমে কমপ্লিট করার টার্গেট নিয়েছি, যেখানে আমাদের সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, তোমাদের বায়োলজি, মানে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি সমস্ত কিছু কভার করা হবে। আর ক্লাসশিপের জন্য আমাদের স্ট্রাকচার ওয়েতে ইংলিশ গ্রামার ক্লাস প্লাস ভোকেব ক্লাস ইংলিশের, এছাড়াও আমাদের ইতিহাস ক্লাস অলরেডি চলছে। স্ট্যাটিক জিকে আমরা সমস্ত প্রায় কভার করে নিয়েছি ক্লাসশিপ পরীক্ষার জন্য। এছাড়াও তোমাদের এইগুলো কিন্তু সমস্ত পরীক্ষায় কাজে লাগবে। আরো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যেমন পলিটি, ইকোনমি, হিস্ট্রি সমস্ত ক্লাসই তোমাদের আসবে। সায়েন্স সমস্ত ক্লাস থিওরি আকারে প্লাস এমসিকিউ আকারে আসবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো, ক্লাসগুলো দেখো। আর যারা যারা এখনো যুক্ত হওনি ক্র্যাক ক্লাসশিপ টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই জয়েন হয়ে যাও। জয়েন হলে এখান থেকে অনেক বেনিফিট পাবে। তোমরা কি পাবে স্যার? না, বিভিন্ন কুইজ আপডেট পাবে, তোমরা কুইজ করতে পারবে পার্টিসিপেশন, ক্লাস আপডেট পাবে, বিভিন্ন ম্যাটেরিয়ালস পাবে তোমরা এখানে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন পাবে তোমরা, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পাবে, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে জয়েন মি অপশনে ক্লিক করলে জয়েন হতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ক্লাসে। তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। আর তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো সেটা অ্যাটলিস্ট জানাও। ক্লাসটি কেমন ভালো লাগলো সেটাও জানাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বন্দে মাতরম, জয় হিন্দ।